যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, প্রধানমন্ত্রী। বাহরাইনকে কঠোর সতর্কবার্তা ইরানের, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মাঝে নতুন কূটনৈতিক অগ্রগতি। এবং ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে নেইমার দিলেন $2.5 লাখ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সঙ্গে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি আমি সাদিয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায়। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বাহরাইনকে, সীমা না মানলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে সংঘাতের জেরে স্থগিত কূটনৈতিক আলোচনা নতুন করে শুরু হচ্ছে কাতারের রাজধানী দোহায়। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলিয়াতি বাহরাইনকে সরাসরি সতর্ক করে বলেছেন, তেহরানকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করতে না চাইলে বাহরাইনকে অবশ্যই নিজের সীমা বুঝতে হবে। এর আগে শুক্র ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায় ইরান। ওয়াশিংটন আঞ্চলিক ঘাঁটিগুলো ইরানে হামলার জন্য ব্যবহার করছে, এই দাবিতেই ওই হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। বাহরাইন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। উত্তেজনার এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির খবর এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ রাখতে এবং দোহায় নতুন করে কারিগরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। আমেরিকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সব ধরনের সক্রিয় সামরিক তৎপরতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকজন কর্মকর্তা জানান, আলোচনা চলাকালীন উভয় পক্ষ পিছু হটবে এবং জাহাজগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। গত সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন ও ইরানি সামরিক বাহিনীর মধ্যে সরাসরি হটলাইন স্থাপনের বিষয়েও সম্মতি হয়েছিল, তবে ইরানের নতুন শর্তের কারণে সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, জমে থাকা অর্থ সম্পদে প্রকৃত প্রবেশাধিকার নিশ্চিত হওয়া না পর্যন্ত আলোচনায় ফেরার বিষয়টি অনিশ্চিত থাকবে। তেহরানের দাবি, অবরুদ্ধ তহবিল মুক্তির শর্ত এখনও পুরোপুরি পূরণ হয়নি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউরোপের ভয়াবহ দাবদাহ এখন আর শুধু তাপমাত্রার রেকর্ড ভাঙছে না, কেড়ে নিচ্ছে মানুষের প্রাণও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহাদেশ জুড়ে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1300। একই সঙ্গে জার্মানি, পোল্যান্ড ও চেক রিপাবলিককে ভেঙে গেছে সর্বকালের তাপমাত্রার রেকর্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানম গেব্রেয়েসুস জানিয়েছেন, 21 জুনের পর থেকে ইউরোপে উচ্চ তাপমাত্রার কারণে 1300-র বেশি অতিরিক্ত মৃত্যু নথিভুক্ত হয়েছে। তিনি বলেন, তাপজনিত চাপকে প্রায় নীরব ঘাতক বলা হয়, কারণ ইউরোপের বাড়িঘর, কর্মক্ষেত্র ও স্কুলগুলো এই তাপমাত্রা সহ্য করার জন্য তৈরি হয়নি। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে দেশে প্রায় 1000 অতিরিক্ত মৃত্যু রেকর্ড হয়েছে। মৃতদের বেশিরভাগই 65 বছরের বেশি বয়সী। বাড়িতে মৃত্যুর হার বেড়েছে 40%। এছাড়া দাবদাহ শুরুর পর থেকে অনিরাপদ নদী, হ্রদ ও পুকুরে ডুবে মারা গেছেন কমপক্ষে 74 জন। চেক রিপাবলিকে প্রাগের উত্তরে ডাকসানিতে 41.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দুদিনে দেশটির তাপমাত্রার রেকর্ড ভেঙেছে দুবার। পোল্যান্ডেও স্লোভিস শহরে 40.5 ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। পরিস্থিতি সামাল দিতে ইউরোপের একাধিক দেশ জরুরি পদক্ষেপ নিয়েছে। নেদারল্যান্ডসে বাতিল হয়েছে বিখ্যাত ডেফকন 1 মিউজিক ফেস্টিভ্যাল। প্যারিসে প্রকাশ্যে মদ পান নিষিদ্ধ করা হয়েছে এবং বাতিল করা হয়েছে শহরের প্রাইড মার্চ। WHO প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ। বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে উত্তাপ বাড়ছে এখানে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রজন্মে একবার আসা দাবদাহ এখন প্রায় প্রতি বছরের ঘটনায় পরিণত হয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এক অভূতপূর্ব আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিউ ইয়র্কের হেক্সচার পার্কে অনুষ্ঠিত হয়ে গেল গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন।
প্রবাসী বাঙালিদের চিরায়ত আড্ডা, স্মৃতিচারণ আর উৎসব মুখরতায় মুখরিত ছিল পুরো আয়োজন। এবারের বনভোজনে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি প্রিয় মুখ আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান। তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান। বনভোজনে ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা, নারীদের জন্য বিশেষ ইভেন্ট, শিশুদের নানামুখী প্রতিযোগিতা এবং মধ্যাহ্নভোজের রাজকীয় আয়োজন। বিস্তারিত জানব সাইম শুভর প্রতিবেদনে। গত 28 জুন লং আইল্যান্ডের সবুজে ঘেরা মনোরম হেকশিয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়ে গেল গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা। ইটের দেয়াল আর যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততা ঠেলে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা এই দিন মেতে উঠেছিল এক পশলা অনাবিল আনন্দে। গাজীপুর জেলার প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত আহ্বানে সাড়া দিয়েছিলেন অন্যান্য জেলারও বিপুল সংখ্যক বাংলাদেশি। শিশু কিশোর থেকে শুরু করে 80 পর বৃদ্ধ সব বয়সী মানুষের হাসি মুখ আর কোলাহলে মুখরিত ছিল পুরো পার্ক। দিনভর চলেছে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সবাই যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন শৈশবের সেই চেনা গ্রামে আপনজনদের সান্নিধ্যে। সোসাইটির সভাপতি মোমেন সরকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক ও সামাজিক মেলবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী এবং বনভোজন কমিটির আহ্বায়ক চাঁদ মিয়া সহ অন্য পরিচালনাকারীরা অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের কমিউনিটির সহযোগিতায় এটা অনুষ্ঠিত হয়। যারা আমাদের কমিউনিটিতে প্রফেশনাল, বিজনেসম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আর অন্যান্য পেশা আছে, ওনারা সবসময় সহযোগিতা করে এবং তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি। এবারকার অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সবাই আমি আশা করি উপভোগ করেছে এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর করার চেষ্টা করব। গাজীপুর সোসাইটি অফ ইউএস ইনকের বার্ষিক বনভোজন 2026-এ যারা অতিথি এবং সদস্য এবং কার্যকরী সকল বিন্দুকে আমি সালাম জানাচ্ছি এবং গাজীপুরের সংগঠন পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। সো আজকে এই বার্ষিক বনভোজনে আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল অতিথিবৃন্দ, সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং পিকনিক আয়োজক কমিটির আহ্বায়ক কমিটি সহ সবাইকে সুন্দরভাবে পিকনিক পরিচালনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের অতিথি আছে গাজীপুরবাসী আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটির প্রিয় মুখ আশা হোম কেয়ার এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও তার সহধর্মিণী প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান। উপস্থিত ছিলেন গাজীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন আহমেদ, গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি মোমেন সরকার, সাধারণ সম্পাদক এস আনোয়ার ইবনে আলী, বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক চাঁদ মিয়া, সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া শাহীন, সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান বকশি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জহিরুল হক। আসসালামু আলাইকুম। সম্মানিত গাজীপুর সোসাইটি অফ ইউএস ইনকের সকল সদস্য এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের পিকনিক অনুভব করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পিকনিকে যাদের সহযোগিতা আমরা আজকে সঠিকভাবে পিকনিক সম্পূর্ণ করতে পেরেছি তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বনভোজন 2026 সফলভাবে পরিচালনা করার জন্য যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ না দিলেই নয় আশা গ্রুপকে। আশা গ্রুপ অনেক বড় হাত বাড়িয়ে নিয়ে আসছে আমাদের জন্য একটা আমাদের পিকনিকে, এবং আমরা একটা বলতে পারবো আশা রেস্টুরেন্ট প্রথম আমরা গাজীপুর সোসাইটি যারা কিনা হচ্ছিল গিয়ে ক্যাটারিং এর ফার্স্ট
অর্ডার করেছি। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, আমরা এইটা গাজীপুরবাসীর জন্য আশা হোম কেয়ার বা আশা গ্রুপের পক্ষ থেকে আমি এশার রহমানের পক্ষ থেকে বলে যাচ্ছি, আপনাদের কোনো ছেলে যদি স্কলারশিপ দরকার হয়, ইভেন গাজীপুরে একটা ছেলে মেডিকেলে চান্স পাইছে কিন্তু তার বাবার আর্থিক অবস্থা ভালো না, আপনারা অবশ্যই এশার রহমানের সাথে জুয়েলের মাধ্যমে আপনাদের গাজীপুরবাসীর মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা ঠিক গাজীপুরের ওই ছেলেটার যে টাকা খরচ হয় মেডিকেলে করতে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আমাদের একটা আশা ফাউন্ডেশন আছে, আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে না, আমাদের নিজস্ব কষ্টে অর্জিত টাকা থেকে আমরা আপনাদেরকে গাজীপুর, যেহেতু শ্বশুরবাড়ির লোকজনের জন্য সবাই দৌড়ায় বেশি, আমি আজকে আসছি শ্বশুরবাড়ির লোকজনের জন্য, খাবারের জন্য না। আমি একবারও বলছি ভাই খাবার নিয়ে, আমি এখানে খাবার পাবলিসিটি না, আমি শ্বশুরবাড়ি হিসেবে আসছি। এশা রহমান বলেন, জুয়েল ভাই আমাকে এই গাজীপুর সংগঠনের সাথে এবং আজকে আনার পেছনে জুয়েল ভাইকেই আমি একমাত্র চিনি গাজীপুরের। আজকে প্রায় 16 বছর পরে আমি মনে হয় প্রথম গাজীপুর সোসাইটির কোনো প্রোগ্রামে এসেছি। ধন্যবাদ গাজীপুরবাসী সবাইকে। আমি খুব মিস করতাম যে সব জায়গার সব সমিতিতে যাওয়া হয় প্রায়, কিন্তু গাজীপুর সমিতির সাথে কখনো আমার যাওয়া হয়নি। তো আজকে এই মিল বন্ধনটা হলো জুয়েল ভাইয়ের মাধ্যমে। আর গাজীপুরের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি আশা করব গাজীপুরের প্রতিটা মানুষ যেন আমাদের সাথে, আমাদের আশা গ্রুপের সাথে কাজ করে। যেমন আমাদের আশা হোম কেয়ার আছে, আমি জানি আশা হোম কেয়ারের সাথে সবাই পরিচিত, হয়তো বিভিন্ন হোম কেয়ারের সাথে আপনারা আছেন। আমি আশা করব গাজীপুরের মেয়ে হিসেবে আমাদের হোম কেয়ারে, আশা হোম কেয়ারে আপনারা আসবেন, এনরোল হবেন, সার্ভিস নেবেন। এবং আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আছে আমাদের, তারপর আশা এখন নতুন হয়েছে আশা রেস্টুরেন্ট, আশা আপনার রিয়েল এস্টেট আছে। তো আপনারা আশা গ্রুপের সাথে যখন আসবেন আপনারা অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। এটিভি আছে, সাদা কালো পত্রিকা আছে। এবং আমি চাই যদি কখনো কোনো ছেলে বা মেয়ে গাজীপুরের কোনো সমস্যা, পড়াশোনা বা কোনো কিছুতে হেল্প লাগে, আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা আপনাদের পাশে, আমি গাজীপুরের পাশে সবসময় থাকব। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর হিসেবে ছিল আশা গ্রুপ, নাইম এস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, গাজীপুরের প্রবীণ বয়োজ্যেষ্ঠ ওয়াদেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জালালউদ্দিন আহমেদ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের সহযোগিতায় বনভোজনটি সফলভাবে সম্পন্ন হয়। এই আনন্দ আয়োজনে আমন্ত্রিত অতিথিদের জন্য বাড়তি মাত্রা যোগ করেছিল জামাইকার আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। তাদের অভিজ্ঞ শেফদের হাতের ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর দারুণ পরিবেশন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রতিটি পদের চমৎকার স্বাদ ও নান্দনিক পরিবেশনা উপস্থিত সবার ভূয়সী প্রশংসা কুড়ায়। এক কথায় দারুণ আড্ডা আর জিভে জল আনা খাবারের এক পারফেক্ট কম্বিনেশন ছিল এই মিলন মেলা। ভালো ছিল, বাট ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালো ছিল, বাট খাসিটা একটু নরম হওয়ার দরকার ছিল, একটু হার্ড হয়ে গেছে। বাকি সব খাবার মজা, গরু মাংসটা অনেক মজা হয়েছে, আমরা ভালো লাগছে, আমার বাচ্চারাও খাচ্ছে। চমৎকার এই আয়োজনে শেষ বিকেলে সুরের জাদু ছড়ান প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, মরিয়ম মারিয়া এবং এশা রহমান। তাদের অসাধারণ কণ্ঠশৈলী এবং চমৎকার পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। গানের পর্ব শেষ হতেই শুরু হয় দর্শকদের বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত আকর্ষণীয় র্যাফেল ড্র। একের পর এক আকর্ষণীয় পুরস্কারের নাম ঘোষণার সাথে সাথে মিলনায়তন জুড়ে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। ভাগ্যশালীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে আনন্দের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। এই ধরনের আয়োজন দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রবাসী শিশুদের জন্য লিভিং ক্লাসরুম হিসেবে কাজ করে। তারা মুখে মুখে গল্প শোনার চেয়ে সামনাসামনি এতগুলো বাঙালিকে একসাথে হাসতে, গাইতে ও উৎসব করতে দেখে নিজেদের সংস্কৃতির প্রতি এক ধরনের আত্মিক টান অনুভব করে। বিকেলের দিকে যখন পার্কের গাছের ছায়াগুলো দীর্ঘ হতে শুরু করে তখন বিদায়ের সুর বেজে ওঠে। তবে সেই বিদায়ের মাঝে কোনো বিষাদ ছিল না, ছিল আবার দেখা হওয়ার তীব্র আকুলতা। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের বুকে জড়িয়ে ধরে অনেকের চোখেই দেখা গেছে আনন্দের জল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রবাসে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই তাদের এই নিয়মিত প্রয়াস। নিউ ইয়র্কের বুকে বাংলাদেশের এই আবহ ধরে রাখতে তারা ভবিষ্যতেও আরও বড় পরিসরে কাজ করে যাবে।
একটি সফল দিন শেষে ঘরে ফেরার পথে প্রতিটি প্রবাসী বাঙালির মনেই যেন গুনগুন করছিল, যেখানেই থাকি না কেন আমরা তো বাংলাদেশেরই সন্তান। সাইম শুভ, ATV USA, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। ইস্কন অফ সেন্ট্রাল নিউ জার্সির উদ্যোগে 28 জন রবিবার বোর্ড ওয়াকে অনুষ্ঠিত রথযাত্রার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা, নৃত্য ইত্যাদি। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। রবিবার সকাল থেকেই ভক্তকুলের পদচারণায় মুখরিত হতে থাকে সিটির ঐতিহাসিক বোর্ডওয়াক। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা উন্মীলনার শব্দ তরঙ্গকে ছাপিয়ে ইথারে ভেসে আসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে মনপ্রাণ। আর এসবের উপলক্ষ জগন্নাথ দেবের রথযাত্রা। মেঘে মেঘে বেলা বাড়ে, পায়ে পায়ে বাড়ে ভক্তকুলের ভিড়। রথের দড়িতে ভক্তকুলের হাতের আলগা টান পড়তেই সচল হয়ে রথের চাকা। সঙ্গে সঙ্গে ঢোল, খোল, মৃদঙ্গের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে হাজারো কণ্ঠের সম্মিলিত কোরাসের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে হরে কৃষ্ণ হরে রাম, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। বোর্ডওয়াকের মিশিগান এভিনিউ থেকে শুরু হওয়া রথের গন্তব্যস্থল ছিল নিউ জার্সি এভিনিউ। ধীর গতিতে রথ এগিয়ে চলে, তার সঙ্গে তাল মিলিয়ে ভক্তদের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। বোর্ডওয়াকে বেড়াতে আসা মার্কিনীরা সহ ভিনদেশি পর্যটকেরা নান্দনিক এই আয়োজনে অভিভূত হয়ে পড়েন। তাদের চলার গতি যায় থেমে। আনন্দ উচ্ছ্বাসে কেউ কেউ শরিক হন রথের কাফেলার সঙ্গে। শুদ্ধ অশুদ্ধ উচ্চারণের সংমিশ্রণে তারা হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলান। আবেগে উচ্ছ্বাসে আনন্দে ভক্তকুল নেচে গিয়ে একাকার হয়ে যায়। রথ টানতে টানতে কাফেলার মাঝে বিতরণ হতে থাকে হরেক পদের ফল ফলাদি, মিষ্টি সহ হরেক রকমের উপাদেয় প্রসাদ। পথ চলতি বিদেশিরাও তা থেকে বাদ পড়েন না। রথের চাকা ঘুরতে ঘুরতে এক সময় তা এসে থামে নিউ জার্সি এভিনিউতে, যেখানে আগে থেকে চলছিল অন্যরকম এক মহাযজ্ঞ। উন্মুক্ত মঞ্চে হরিনাম সংকীর্তন, ধর্মীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি চলছিল মহাপ্রসাদ বিতরণ। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই অনুষ্ঠান উপভোগ করে ও সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করে উদর পূর্তিও করে। বিদেশিদেরও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে ও তৃপ্তির ঢেকুর তুলতে দেখা যায়। বিদেশিদের অনেককে আগ্রহ ভরে এই রথযাত্রা সম্পর্কে ধারণা নিতে এবং মন্ত্রজপ্ত দেখা যায়। The food was very good and I enjoyed getting it all for free and it was very nice of them. The food was very good. It's a very good advertisement for the community and it seems like very nice people and I'm very happy. আটলান্টিক সিটিতে 2006 সাল থেকে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দিনে দিনে এর কলেবরও বৃদ্ধি পাচ্ছে। মেঘে মেঘে বেলা বাড়ে, আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিগন্তে দিবাকর ফেলতেই সাঙ্গ হয় রথযাত্রার মহাযজ্ঞ। রথযাত্রার টুকরো টুকরো অনেক হিরণ্ময় ছবির কলা অন্তরে ধারণ করে ভক্তকুল ফিরে যায় আপন নীড়ে। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারের। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আরও একবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা চিত্র তুলে ধরেন। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।
উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের সংসদ সদস্যরা বিশেষ করে উত্তরাঞ্চল, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের দুটি বড় কনসার্ন হচ্ছে পদ্মা ও তিস্তা নদী। বিএনপি সরকার বারবারই কৃষি ও কৃষিবান্ধব সরকার এবং যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে মানুষের পানির অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছে। কৃষি ও সেচ ব্যবস্থার সমন্বিত উন্নয়নের লক্ষ্যে নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী জানান, এই পরিকল্পনার অংশ হিসেবে গত মাত্র 3 মাসেই প্রায় 900 কিলোমিটার খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সরকার গঠনের প্রথম সপ্তাহেই 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে একটি বিশেষ কার্ডের কাজ চলছে, যার মধ্যে প্রতি বছর কৃষকের কাছে সরাসরি 2,500 টাকা পৌঁছে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্য সহ বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমবাজার উন্মোচনের ধারাবাহিকতা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরও বেশি সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে নতুন নতুন দেশের সাথে যোগাযোগ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের উপর জোর দিয়ে বলেন, একটি দেশের জন্য শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষই সবচেয়ে বড় সম্পদ। এটিভি USA নিউজ ডেস্ক। দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21শে পদকপ্রাপ্ত মোস্তফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মোস্তফা মনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 14 জুন হাসপাতালে ভর্তি হন মোস্তফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটর নেওয়া হয়। এর আগে তার স্ত্রী মেরি মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। দেশের 12 জেলায় ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এই সময়। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে এই তথ্য। বার্তায় বলা হয়েছে, এদিন সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাঝারি ধরনের ভারী অথবা অতি ভারী বর্ষণও হতে পারে দেশের কোথাও কোথাও। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছেন। সন্তান হারানোর শোক বুকে চেপে মরক্কোর বিপক্ষে খেলবেন গাকপো। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবারে খেলার খবর। ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। জরুরি উদ্ধার ও মানবিক সহায়তায় তিনি $2,50,000 মার্কিন বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা অনুদান দিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলার স্থানীয় সংবাদ মাধ্যম এল সুমারিউর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য সামগ্রী, বিশুদ্ধ খাবার পানীয়, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজে ব্যয় করা হবে। নেইমার বলেছেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে। সিএনএনের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্নে রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত 1430 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন 3238 জন এবং 3142টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘের সমন্বয়ে 27টি দেশ থেকে আসা 2000-এরও বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছেন।
এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন ডান পায়ে আঘাতের কারণে প্রথম 2 ম্যাচ মিস করা নেইমার এখন অনেকটাই সুস্থ। সোমবার বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ জাপানের বিপক্ষে তিনি একাদশে থাকতে পারেন। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপের মাঠে ব্যস্ত থাকার মধ্যেই হৃদয় বিদারক খবর পেলেন নেদারল্যান্ডসের তারকা কোডি গাকপো। গর্ভাবস্থায় মারা গেছে তার অনাগত সন্তান। তবে সেই শোক বুকে চেপে নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন এই লিভারপুল তারকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার গাকপোর সঙ্গী মডেল নোয়া ফান্ডার বাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগময় পোস্টে লেখেন, ভাঙা হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের ছেলে গর্ভাবস্থায় মারা গেছে। এলিজা রাফায়েল গাকপো, চিরকাল ভালোবাসা, চিরকাল আমাদের সন্তান। দম্পতির এটি ছিল দ্বিতীয় সন্তান, যে অক্টোবরে জন্ম নেওয়ার কথা ছিল। তাদের প্রথম সন্তান স্যামুয়েল 2024 সালে জন্মগ্রহণ করেছে। গাকপো নিজেও পোস্ট করে লেখেন, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি সময়। আমরা একটু নিজস্ব পরিসর ও গোপনীয়তা চাই। ডাচ ফুটবল ফেডারেশন জানিয়েছে, পরিবারের সঙ্গে আলোচনার পর গাকপো নিজেই দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, আমরা কোডি ও তার পরিবারের পাশে আছি এবং সম্ভব সব উপায়ে তাদের সহায়তা করার চেষ্টা করছি। কোচ রোনাল্ড কোমান বলেন, গাকপো একবারও বলেননি যে দল ছেড়ে চলে যেতে চান। এটাই তার মানসিক দৃঢ়তা প্রমাণ। সে মানসিকভাবে শক্ত এবং আমরা সবসময় তার পাশে আছি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বাংলাদেশি সিনেমা দেলুপি এবার আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রায় আলোচনায় এসেছে। গ্যাংস অফ ওয়াসেপুর খ্যাত প্রখ্যাত ভারতীয় নির্মাতা অনুরাগ কাসাব সিনেমাটি দেখে প্রশংসা করেছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার পরিচালক মোহাম্মদ তাওকির ইসলাম তার ফেসবুকে চলচ্চিত্র রিভিউ সাইট লেটারবক্সে অনুরাগ কাশ্যপের লেখা রিভিউয়ের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, অনুরাগ কাশ্যপ দেলুপি দেখে নিজের ভাবনা জানিয়েছেন, আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। লেটারবক্সে অনুরাগ লিখেছেন, ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে সেটাই দেখা যায় দেলুপি গ্রামের গল্পে। শাসন ব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামের কথা দেখছি। একটি ছোট্ট গ্রাম যেন পুরো দেশের রূপক হয়ে ওঠে। বাঁধ পুনর্নির্মাণ যেন কোনো সম্পদ ছাড়াই শূন্য থেকে দেশ পুনর্গঠনের মতো। দেলুপি নামটা এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। 2024 সালের ভয়াবহ বন্যার সময় পরিচালক তাওকির সেখানে গিয়ে স্থানীয় মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি করেন। সিনেমাটি প্রথমে দেলুটি ইউনিয়নের দারুন মল্লিক স্কুলের মাঠে প্রায় 1,500 গ্রামবাসীর সামনে বিশ্ব প্রিমিয়ার হয়। পরে গত 7 নভেম্বর খুলনার লিবার্টি সিনেমা হলে এবং 14 নভেম্বর সারা দেশে মুক্তি পায়। আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি 55তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে নির্বাচিত হয়েছে। এটি এই বিভাগে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি সিনেমা। সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেন। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রগ্রাহকও ছিলেন। খুলনার দক্ষিণাঞ্চলে বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি এখন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। বলিউডের কাল্ট ক্লাসিক আওয়ার আপানের 19 বছর পূর্তিতে আজ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত আওয়ার আপান 2 এর টিজার। শিবম পণ্ডিতের চরিত্রে আবারও ফিরছেন ইমরান হাশমি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টিজারে বাইক চালাতে চালাতেই ইমরান বলেন, কিছু মানুষের গল্প তাদের ইচ্ছায় শেষ হয় না, তাদের গল্প অন্যদের জন্য লেখা হয়। তো ফির আও গানের নতুন সংস্করণের সঙ্গেই ইমরানকে বলতে শোনা যায়, দর্দ সে পুরানা রিশতা হ্যায় মেরা। টিজারে দিশা পাটানি, শাবানা আজমি সহ আরো কয়েকজন অভিনেতার ঝলক দেখা গেছে।
2007 সালে মুক্তির সময় মোহিত সুরি পরিচালিত মূল আওয়ারাপান তেমন সাড়া না পেলেও পরবর্তীতে কাল মর্যাদা পায়। ছবিটির সাউন্ড ট্র্যাক আজও অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। নিতিন কাক্কার পরিচালিত আওয়ারাপান 2 প্রযোজনা করেছে বিশেষ ফিল্ম। আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, প্রধানমন্ত্রী। বাহরাইনকে কঠোর সতর্কবার্তা ইরানের, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মাঝেই নতুন কূটনৈতিক অগ্রগতি। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন $2.5 লাখ। প্রিয় দর্শক, এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস এর একটা ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।